ওয়েলকাম টু ইকোনমিক সলিউশনস। তো আজকের ক্লাসেও আমরা ইন্ডিয়ান ইকোনমির ওপর কিছু এমসিকিউ নিয়ে ডিসকাস করব। আজকের যে ফার্স্ট কোশ্চিনটা আমরা আসছি, দেখো কোশ্চিন, যে প্রথম কোশ্চিনটা আগের দিনের উম, যে সেটটা ছিল ওখানে 25টা কোশ্চিন নিয়ে ইন্ডিয়ান ইকোনমির ওপর ডিসকাস করেছিলাম, তারপর থেকে আজকে কন্টিনিউ করছি আর কি। Which one of the following is oblique the RA oblique the an indicator of the financial health of a country? এখানে তিনটে স্টেটমেন্ট আছে, কোনগুলো কোনো কান্ট্রির ফাইন্যান্সিয়াল হেলথের ইন্ডিকেটর বলতে পারি, কোনটা বা কোনগুলোকে আর কি। নাম্বার ওয়ান হচ্ছে পিপিপি, মানে পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতা, যেটাকে আমরা বলছি। জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নাম্বার থ্রি হচ্ছে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইন এ ইয়ার, বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। আমরা যদি এখানে তিনটে স্টেটমেন্টকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটাকেই কিন্তু ফাইন্যান্সিয়াল হেলথ অফ এ কান্ট্রি, যেটা ইন্ডিকেটর অফ দ্য ফাইন্যান্সিয়াল হেলথ অফ এ কান্ট্রি বলতে পারছি। কেননা যেমন ধরো কোনো কান্ট্রির সিটিজেন যারা আছে আর কি, তাদের যদি পারচেজিং পাওয়ার প্যারিটি ইনক্রিজ করে বা ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আমরা বলতে পারছি যে ওই কান্ট্রির ফাইন্যান্সিয়াল হেলথ কিন্তু ভালোর দিকে যাচ্ছে। একইভাবে জিডিপি যখন ইনক্রিজ করছে, কোনো কান্ট্রির ওভারঅল জিডিপি যখন, কোনো কান্ট্রির ইকোনমিক জিডিপি যখন ইনক্রিজ করছে, মানে প্রোডাকশন লেভেল, সেক্টর ওয়াইজ প্রোডাকশন লেভেল কিন্তু ইনক্রিজ করছে। সেটা প্রাইমারি সেক্টর হতে পারে, সেটা সেকেন্ডারি সেক্টর হতে পারে, সেটা টার্সিয়ারি সেক্টর হতে পারে। ওভারঅল যখন কোনো কান্ট্রির প্রোডাকশন লেভেল ইনক্রিজ করে, তখন আমরা দেখতে পাচ্ছি জিডিপি গ্রোথও কিন্তু ইনক্রিজ করছে। একইভাবে এফডিআই যত বেশি করে কোনো কান্ট্রিতে একটা পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ারে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, তত আমরা বলতে পারছি যে সেই কান্ট্রির ফাইন্যান্সিয়াল হেলথের পক্ষে সেটা ভালো। কেননা এফডিআই বেশি এলে অটোমেটিক্যালি এমপ্লয়মেন্ট জেনারেট করার স্কোপ কিন্তু আরো বেশি বেশি করে ইনক্রিজ করছে, এবং ফলস্বরূপ সেই কান্ট্রির ইকোনমিক গ্রোথও জেনারেট করছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে আসছে অল, 1 2 3, তিনটে স্টেটমেন্টই কিন্তু এখানে কারেক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চিন আমরা যেটা আসছি, ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া হ্যাজ বিকাম রিগ্রেসিভ ইন ক্যারেক্টার অ্যাজ। ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া হ্যাজ বিকাম রিগ্রেসিভ ইন ক্যারেক্টার অ্যাজ। অপশন এ, share of direct taxes and indirect taxes are same. Option B, share of direct taxes increasing and indirect taxes decreasing. Option C, share of direct taxes decreasing and indirect taxes increasing. Option D, share of direct taxes and indirect taxes both falling. তো এখানে আমরা রিগ্রেসিভ বলেছি। রিগ্রেসিভ কথাটার মানেটা কি? যত ইনকাম লেভেল বাড়বে বা যার যত প্রোডাকশন বাড়বে, তার উপর যখন ট্যাক্সেশনের বার্ডেনটা রিডিউস করছে কোনো কান্ট্রির গভর্নমেন্ট, বা ট্যাক্সেশনের ক্ষেত্রে যখন একটা রিল্যাক্সেশন দেখা যাচ্ছে, তখন সেটাকে আমরা রিগ্রেসিভ ট্যাক্স বলে থাকি। জেনারেলি ইন্ডিয়ান ইকোনমিতে আমরা যদি লক্ষ্য করি, ডিরেক্ট ট্যাক্সটা হচ্ছে সবসময় প্রোগ্রেসিভ, মানে ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে যার যত ইনকাম লেভেল বাড়ছে, তার উপর ট্যাক্সেশনের বার্ডেনটাও কিন্তু তত বেশি বাড়ছে। কারণ হচ্ছে এটা যদি না হয়, ডিরেক্ট ট্যাক্স যদি প্রোগ্রেসিভ না হয়, তাহলে কিন্তু আমরা ইনকাম ইনইকুয়ালিটি আমাদের কান্ট্রির ইকোনমিতে বাড়তে দেখব। কাজে রিগ্রেসিভ ট্যাক্সেস, রিগ্রেসিভ যে ট্যাক্সটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি জেনারেলি ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে। অনেক সময় গভর্নমেন্ট ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কি করছে, প্রোডাকশনের ক্ষেত্রে এনকারেজমেন্ট করতে গিয়ে ট্যাক্সেশনে কিছু ছাড় দিয়ে থাকে।
তাহলে এটাকে আমরা বলছি ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আমরা বলছি রিগ্রেসিভ ট্যাক্স হচ্ছে রিগ্রেসিভ। তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া হ্যাজ বিকাম রিগ্রেসিভ ইন ক্যারেক্টার অ্যাজ share of direct taxes decreasing। রিগ্রেসিভ হওয়া মানে ডিরেক্ট ট্যাক্স কিন্তু ডিক্রিজ করছে, ইনডিরেক্ট ট্যাক্স কিন্তু ইনক্রিজ করছে, কেননা ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রেই আমরা রিগ্রেসিভ দেখতে পাচ্ছি, ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আমরা প্রোগ্রেসিভ ট্যাক্স দেখি। কাজে অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। নেক্সট কোশ্চিন, ফার্স্ট 5-year প্ল্যান ওয়াজ বেসড অন। এই যে এই মডেল গুলো না, কোন 5-year প্ল্যান, ইন্ডিভিজুয়াল কোন 5-year প্ল্যান কোন মডেল ফলো করে হয়েছে, সমস্ত 5-year প্ল্যান অবশ্য মডেল ফলো করে হয়নি, কোনো মডেল পার্টিকুলারলি। তো এই জায়গাগুলো একটু কিন্তু খেয়াল রাখতে হবে। ফার্স্ট 5-year প্ল্যান বলেছে, আমরা যদি ফার্স্ট 5-year প্ল্যানের টাইম টেনিওরটা দেখি তাহলে দেখতে পারবো 1951 থেকে 1956 এটা ছিল আমাদের ফার্স্ট 5-year প্ল্যানের টাইম টেনিওর। তো ফার্স্ট 5-year প্ল্যান হয়েছে কিন্তু হ্যারোড ডোমার মডেল ফলো করে। কাজেই কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এখানে হ্যারোড ডোমার মডেল, কেননা এই হ্যারোড ডোমার মডেলটা অ্যাকচুয়ালি এগ্রিকালচার বেসড একটা মডেল, এবং ফার্স্ট 5-year প্ল্যানের ক্ষেত্রে এগ্রিকালচার সেক্টরে উপর প্রায়োরিটি দেওয়া হয়েছিল। আমরা যদি এটা সেকেন্ড 5-year প্ল্যান দেখি তাহলে কিন্তু মহালানবিশ মডেল, কেননা সেকেন্ড 5-year প্ল্যানের ক্ষেত্রে আমরা আবার দেখতে পাচ্ছি বেসিক অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছে। কাজেই যেহেতু সেকেন্ড 5-year প্ল্যান ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের উপর জোর দিয়েছে এবং মহালানবিশ মডেলটা হচ্ছে ইন্ডাস্ট্রি বেসড মডেল, তো সেই কারণে সেকেন্ড 5-year প্ল্যান হচ্ছে মহালানবিশ মডেল, ফার্স্ট 5-year প্ল্যান হচ্ছে এগ্রিকালচার বেসড মডেল, যেটা হচ্ছে হ্যারোড ডোমার মডেল ফলো করে হয়েছে। নেক্সট হচ্ছে the basis for determination of dearness allowances। basis for determination of dearness allowances for urban salaried workers and government employees in India is option A wholesale price index, option B consumer price index for industrial workers, option C CPI for agricultural laborers, অপশন ডি হচ্ছে সিপিআই ফর আরবান নন ম্যানুয়াল এমপ্লয়িজ। এখানে কিন্তু আমরা যদি লক্ষ্য করি আরবান স্যালারিড ওয়ার্কার্স বা গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের যে ডিয়ারনেস অ্যালোয়েন্স বা ডিএটা ইনক্রিজ হচ্ছে বা আমরা পে কমিশনও যদি দেখতে পাই, তাহলে কিন্তু হচ্ছে অপশন বি কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, সিপিআই আইডব্লিউ যেটাকে বলা হচ্ছে। Next question, the rate at which RBI lends to banking system। এখানে না অপশন গুলো যদি আমরা দেখি তাহলে একমাত্র যেটা পড়ে রয়েছে ব্যাংক রেট। অ্যাকচুয়ালি কমার্শিয়াল ব্যাংকগুলোকে আরবিআই যদি লং টার্ম বেসিসে লোন প্রোভাইড করে থাকে তাহলে সেটাকে আমরা ব্যাংক রেট বলছি। এখানে আমাদের রেপো রেট যদি অপশনে থাকতো তো রেপো রেটও কারেক্ট হতো। রেপো রেট হচ্ছে শর্ট টার্ম বেসিসে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে আরবিআই যখন লোন প্রোভাইড করে থাকে তখন সেটাকে আমরা রেপো রেট বলছি। তো অল্টারনেটিভলি কোনো অপশন নেই, যেহেতু এখানে ব্যাংক রেটই আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চিন, নেম দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন which control the exchange value of currencies of different countries। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেছি এখানে, কোশ্চেন নাম্বার 31। তো এখানে আমাদের অপশন এ আছে ফেডারেল রিজার্ভ সিস্টেম অফ ইউএসএ, অপশন বি আছে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অপশন সি আছে হচ্ছে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে যদি আমরা দেখি কন্ট্রোল দ্য এক্সচেঞ্জ ভ্যালু অফ কারেন্সিস অফ ডিফারেন্ট কান্ট্রিজ, তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে কিন্তু আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এছাড়াও আইএমএফ এর ক্ষেত্রে আমরা আরো যদি দেখি আরো কি কি ফাংশন আছে, যেমন ধরো কোনো যদি ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে
ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে বলো বা ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে বলো, যদি ডেফিসিট দেখা যায় তো সেই ডেফিসিটের গ্যাপটাকে ফুলফিল করতে হেল্প করছে কিন্তু আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন ইন্ডিয়া ডিরেক্ট ট্যাক্সেস আর, একটু আগেই আমরা এটা নিয়ে ডিসকাস করছিলাম। অপশন এ রিগ্রেসিভ, অপশন বি প্রপোর্শনাল, অপশন সি প্রোগ্রেসিভ, অপশন ডি মে বি প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ অর প্রপোর্শনাল। ডিরেক্ট ট্যাক্স যেহেতু বলেছি, ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে ডিরেক্ট ট্যাক্স কিন্তু হচ্ছে প্রোগ্রেসিভ। ডিরেক্ট ট্যাক্স বলতে আমরা কখন বলছি ডিরেক্ট ট্যাক্স, আমরা যখন দেখছি ইম্প্যাক্ট অফ ট্যাক্সেশন আর ইনসিডেন্স অফ ট্যাক্সেশন সেম পার্সনের ক্ষেত্রে হচ্ছে, যার উপর ট্যাক্সের বার্ডেনটা বসছে তাকেই যদি ট্যাক্স পে করতে হয় তখন সেটাকে আমরা কিন্তু ডিরেক্ট ট্যাক্স বলছি। যেমন ধরো ইনকাম ট্যাক্স হতে পারে, কর্পোরেট ট্যাক্স হতে পারে, প্রফেশনাল ট্যাক্স হতে পারে, ওয়েলথ ট্যাক্স হতে পারে, এগুলো সবই ডিরেক্ট ট্যাক্সের এক্সাম্পল। ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আমরা প্রোগ্রেসিভ দেখছি। নেক্সট হচ্ছে which of the following is oblique the are impact of green revolution in India? Impact of green revolution বলেছি। অপশন এ হচ্ছে it increases regional disparities, option B it increases interpersonal inequalities in income and wealth, option C both A and B, option D none of the above। গ্রিন রেভলিউশন কখন হয়েছে? আমরা যদি দেখি ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে অ্যাকচুয়ালি দুটো ফেজে কিন্তু গ্রিন রেভলিউশন হয়েছে। ফার্স্ট ফেজের গ্রিন রেভলিউশন আমরা দেখতে পাচ্ছি 60s এ, আর সেকেন্ড ফেজে গ্রিন রেভলিউশন আমরা দেখতে পাচ্ছি 80s এ। মানে অ্যাকচুয়ালি আমরা যদি ইয়ারটাকে মেনশন করি, ফার্স্ট ফেজের গ্রিন রেভলিউশন ইমপ্লিমেন্টেড হয়েছে কিন্তু 1966-এ। মানে অ্যানুয়াল প্ল্যানটা যে সময় স্টার্ট হয়েছিল সেই সময় গিয়ে আমরা ফার্স্ট ফেজে গ্রিন রেভলিউশনটাকে ইমপ্লিমেন্টেড হতে দেখছি। একইভাবে আমরা যদি সেকেন্ড ফেজে গ্রিন রেভলিউশন দেখি, সেকেন্ড ফেজে গ্রিন রেভলিউশনটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়েছে 6 5 ইয়ার প্ল্যানের সময়। মানে মোটামুটি আমরা যদি ইয়ারটা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো 1983-84 এরকম একটা সময় গিয়ে সেকেন্ড ফেজে গ্রিন রেভলিউশন ইমপ্লিমেন্টেড হয়েছে। তো অ্যাকচুয়ালি গ্রিন রেভলিউশনের সময় কি হয়েছিল? মডার্ন টেকনোলজি, ফার্টিলাইজার্স, পেস্টিসাইডস, কেমিক্যালস এইগুলোকে ইউজ করে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করানোর উপর জোর দেওয়া হয়েছিল গ্রিন রেভলিউশনের সময়। যদি আমরা দেখি মেইনলি কিন্তু ফার্স্ট ফেজের গ্রিন রেভলিউশনের সময় হুইটের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করেছিল, কিন্তু সেকেন্ড ফেজের গ্রিন রেভলিউশনের সময় আমরা লক্ষ্য করছি হুইটের পাশাপাশি রাইস, অয়েল সিডস এগুলোর কিন্তু প্রোডাক্টিভিটি ইনক্রিজ করেছিল। তবে একটা জিনিস যেটা আমরা ড্রব্যাক হিসাবে দেখতে পাচ্ছি গ্রিন রেভলিউশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে গ্রিন রেভলিউশনের সময় যে মডার্ন টেকনোলজি, ফার্টিলাইজার্স, ইকুইপমেন্ট, ইরিগেশন, পেস্টিসাইডস, কেমিক্যালস এগুলো যে ইউজ হয়েছিল, এগুলোর জন্য কস্ট যে বিয়ার করতে হতো সেটা কিন্তু অনেকটা ছিল। সেটা কিন্তু স্মল বা মার্জিনাল ফার্মারদের পক্ষে পসিবল ছিল না। এই কারণে আমরা গ্রিন রেভলিউশনের যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু নিতে দেখেছিলাম বিগ ফার্মার্স যারা, তারা বা বড় বড় ইনভেস্টর যারা, তাদেরই কিন্তু এই সুবিধাটা নিতে দেখেছিলাম। সেই কারণে একদিকে আমরা যেরকম বলতে পারছি অপশন বি ইট ইনক্রিজেস ইন্টারপার্সোনাল ইনইকুয়ালিটিস ইন ইনকাম অ্যান্ড ওয়েলথ, এটা যেরকম কারেক্ট, অপশন এটাও কারেক্ট। কেননা ইট ইনক্রিজেস রিজিওনাল ডিসপ্যারিটিস, মানে অ্যাকচুয়ালি পার্টিকুলারলি কিছু রিজিয়নে গ্রিন রেভলিউশনের ইম্প্যাক্টটা পড়েছিল। যেমন হচ্ছে আমরা যদি দেখি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে কিছুটা পার্ট বা ওয়েস্ট বেঙ্গলে কিছুটা পার্ট, এরকম পার্টিকুলারলি কিছু রিজিয়নে এর ইম্প্যাক্টটা পড়েছিল। এই দুটোই তাহলে কারেক্ট হচ্ছে, both A and B correct answer. Next question আমরা যেটা দেখছি, NABARD was established in, NABARD কিন্তু অ্যাকচুয়ালি আমরা NABARD কে বলছি এগ্রিকালচারাল অ্যাপেক্স ব্যাংক। NABARD কিন্তু আমরা ইয়ারটা যদি দেখি, এখানে আমাদের ইয়ারটা মেনশন করেনি, এখানে কোন 5 ইয়ার প্ল্যানের সময় NABARD এস্টাবলিশড হয়েছে, 4th 5 ইয়ার প্ল্যান, 5th 5 ইয়ার প্ল্যান, 6th 5 ইয়ার প্ল্যান, নান অফ দ্য অ্যাবভ। আমরা যদি ইয়ারটা দেখি
তাহলে নাবার্ড কিন্তু দেখতে পাচ্ছি 12 জুলাই 1982 তে এস্টাবলিশড হয়েছে, 12 জুলাই 1982। তো এই সময় আমরা টাইম টেনিওরটা দেখতে পাচ্ছি 6 5 ইয়ার প্ল্যান। এই নাবার্ড ওয়াজ এস্টাবলিশড ইন অপশন সি হচ্ছে 6 5 ইয়ার প্ল্যান, কেননা 6 5 ইয়ার প্ল্যানের টাইম টেনিওরটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 1980 থেকে স্টার্ট হয়ে 1985। Next question, what kind of unemployment is found in the agriculture sector of India? Option A, voluntary unemployment. Option B, frictional unemployment. Option C, disguised unemployment. Option D হচ্ছে none of the above. What kind of unemployment is found in the agriculture sector? আমরা এখানে যদি দেখি এগ্রিকালচারাল সেক্টরের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অপশন সি, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। মানে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট অ্যাকচুয়ালি কোনটাকে বলছি, কোন একটা জায়গায় ধরো প্রোডাক্টিভিটি করার জন্য, ম্যাক্সিমাম যে প্রোডাকশনটা করার জন্য যত লেবার ফোর্স এনগেজমেন্ট হওয়ার কথা তার থেকে বেশি লেবার ফোর্স যদি এনগেজমেন্ট থাকে, তখন এক্সট্রা যে লেবার ফোর্স প্রোডাকশন করার জন্য ওই জায়গায় এনগেজমেন্ট আছে সেটাকে আমরা বলছি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। মানে সাপোজ ফর এক্সাম্পল আমরা যদি দেখি 10 জন লেবার ফোর্স কোনো একটা পার্টিকুলার জায়গায় প্রোডাক্টিভিটিটা ম্যাক্সিমাম যতটা প্রোডাকশন হওয়া উচিত সেটা করতে পারছে, কিন্তু তার জায়গায় 12 জন লেবার ফোর্স যদি এনগেজমেন্ট আছে থাকে আর কি, তাহলে এক্সট্রা এই দুজন লেবার ফোর্সকে আমরা কিন্তু বলছি এদের মার্জিনাল প্রোডাক্টিভিটি হচ্ছে নীল। এরা থাকলেও যা প্রোডাক্টিভিটি হবে, না থাকলেও কিন্তু প্রোডাক্টিভিটির কোনো চেঞ্জ হবে না। কাজেই এক্ষেত্রে ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু বলছি মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার হচ্ছে 0। এটাই এগ্রিকালচার সেক্টরের ক্ষেত্রে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট আমরা দেখছি। ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট কোনটা? ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট অ্যাকচুয়ালি আমরা ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে বা ডেভেলপড ইকোনমির ক্ষেত্রে দেখতে পাই। মানে ধরো কারুর কাছে জব অ্যাভেলেবেল আছে কিন্তু প্রিভেলিং ওয়েজ রেটে কেউ যদি কাজ করতে আগ্রহী না হয় তখন সেটাকে আমরা ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট বলছি। মেনলি ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। একইভাবে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট আমরা কখন দেখছি, কেউ ধরো কোনো একটা জব থেকে আরেকটা জবে জয়েন করবে, মাঝখানে যে টাইম পিরিয়ডটা সে আনএমপ্লয়েড থাকছে, তো এই সময়টাকে, এই যে টাইম পিরিয়ডটা সেটাকে আমরা বলছি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। তো এখানে একমাত্র অ্যান্সার হচ্ছে অপশন সি। Next question, Operation Borga is related to protection of landlords, option A, option B, protection of sharecroppers, option C, both A and B, option D হচ্ছে none of the above. Operation Borga এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে অপারেশন বর্গা প্রোটেকশন অফ শেয়ারক্রপার্স। অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট, প্রোটেকশন অফ শেয়ারক্রপার্স। মানে অ্যাকচুয়ালি অপারেশন বর্গা আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড রিফর্মেরই একটা পার্ট হিসাবে অপারেশন বর্গাকে দেখতে পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা অপারেশন বর্গাটা ওয়েস্ট বেঙ্গলে দেখছি 1977-78 এই টাইম পিরিয়ডে আমাদের স্টেটে আমরা অপারেশন বর্গা দেখছি। অ্যাকচুয়ালি অপারেশন বর্গা হচ্ছে যারা ধরো ল্যান্ডলেস লেবারার, যাদের নিজস্ব কোনো জমি জমা ছিল না, তাদের নামে ল্যান্ড রেজিস্ট্রেশনের একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। এই কারণে কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রোটেকশন অফ দ্য শেয়ার ক্রপার্স। তো অপারেশন বর্গার ফলে আমরা বলতে পারি যে ইকোনমিতে
ইনকাম ইনইকুয়ালিটি কিছুটা হলেও কিন্তু রিডিউসড হয়েছে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং আইটেম এন্টার্ড অন দ্য ক্রেডিট সাইড। আমরা যদি দেখি ব্যালেন্স অফ পেমেন্টের অ্যাকচুয়ালি দুটো সাইড থাকে, একটা ক্রেডিট সাইড, একটা ডেবিট সাইড। তো এই ক্রেডিট সাইডের মধ্যে কোন পার্টটা ইনক্লুড হচ্ছে? ক্রেডিট সাইডের মধ্যে মানে আমাদের কান্ট্রিতে মানে ইনফ্লোর যে পার্টটা, যখন আমরা কোনো কিছু ধরো কোনো কিছু আমরা ধরো এক্সপোর্ট করছি, তাহলে সেখান থেকে আমাদের যে আর্নিং হচ্ছে সেই পার্টগুলোকে আমরা ক্রেডিট সাইডের মধ্যে ডেফিনেটলি ইনক্লুড করতে পারছি। বা ধরো ফরেনাররা যখন আমাদের কান্ট্রিতে ইনভেস্টমেন্ট করছে, তো সেই পার্টটাকেও আমরা ক্রেডিট সাইডের মধ্যে নিশ্চয়ই ঢুকাতে পারছি। মানে ইনফ্লো, আমাদের কান্ট্রিতে যখন ফরেন কোনো কান্ট্রি থেকে টাকা পয়সা ঢুকছে বা আমাদের কান্ট্রির যখন আর্নিং হচ্ছে, সেই পার্টটাকে আমরা কিন্তু সবসময় ক্রেডিট সাইডের মধ্যে ইনক্লুড করব। আর ডেবিট সাইড মানে আমাদের কান্ট্রি থেকে যখন মানে আউটফ্লোর পার্টটা, আমাদের কান্ট্রি থেকে যখন টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, আউটফ্লোর যে পার্টটা মানে আমরা ধরো ইম্পোর্ট করছি কোনো গুডস বা কোনো কমোডিটি ইম্পোর্ট করছি, তার মানে এই পার্টটা ডেফিনেটলি আমরা ইনক্লুড করব ডেবিট সাইডের মধ্যে। ইনভেস্টমেন্ট টু অ্যাব্রড, আমাদের কান্ট্রির কোনো ইনভেস্টার ফরেন কান্ট্রিতে যখন ইনভেস্টমেন্ট করছে, তো এই পার্টটাকেও আমরা কিন্তু ডেফিনেটলি ডেবিট সাইডের মধ্যে ইনক্লুড করব। তো এই যে পার্টগুলো হচ্ছে, এই পার্টগুলোকে আমরা কিন্তু ডেবিট সাইডে ইনক্লুড করছি। কাজে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে ক্রেডিট সাইড বলেছে, তো ইনভেস্টমেন্ট ফ্রম অ্যাব্রড। বাদ বাকি যেগুলো পার্টগুলো আছে যেমন ইম্পোর্ট অফ গুডস, এইটা হচ্ছে ডেবিট সাইডে ইনক্লুড হচ্ছে। গিফট পেড টু ফরেনার্স ডেবিট সাইড, রিপেমেন্ট অফ ফরেন লোন ডেবিট সাইড, এই সবগুলোই আউটফ্লো হিসাবে দেখছি। একমাত্র ইনভেস্টমেন্ট ফ্রম অ্যাব্রড এটাকে ইনফ্লো হিসাবে দেখছি। এই কারণে আমরা ব্যালেন্স অফ পেমেন্টকে আমরা কিন্তু বলেছি যে ডবল এন্ট্রি সিস্টেম। ডবল এন্ট্রি সিস্টেম বলার কারণ হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে আমরা দুটো পার্ট কনসিডার করছি, ক্রেডিট সাইড অ্যান্ড ডেবিট সাইড। এবার ওভারঅল আমরা যদি দেখি ভ্যালু অফ ক্রেডিট সাইড গ্রেটার দেন ভ্যালু অফ ডেবিট সাইড হচ্ছে, তাহলে আমরা বলবো ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে সারপ্লাস হচ্ছে। যদি আমরা দেখি ভ্যালু অফ ক্রেডিট সাইড লেস দ্যান ভ্যালু অফ ডেবিট সাইড হচ্ছে, তাহলে আমরা বলবো ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে ডেফিসিট হচ্ছে। নেক্সট হচ্ছে নেক্সট কোশ্চেন যেটা আসছে, দ্য ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেম ফেসড বাই অল সোসাইটিস ইজ, অপশন এ ইনইকুয়ালিটি, অপশন বি পভার্টি, অপশন সি স্কেয়ারসিটি, অপশন ডি আনএমপ্লয়মেন্ট। ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেম বলেছে, তো এখানে ফান্ডামেন্টাল প্রবলেম বলতে আমরা কিন্তু কারেক্ট অ্যান্সার বলবো স্কেয়ারসিটি, অপশন সি। আমাদের যদি ইকোনমিতে এই স্কেয়ারসিটির প্রবলেমটা না থাকতো, স্কেয়ারসিটি মিন্স লিমিটেড রিসোর্সেস, আমাদের কান্ট্রি আমাদের ইকোনমিতে যদি লিমিটেড রিসোর্স না থাকতো, আমরা যদি দেখতাম আনলিমিটেড রিসোর্স আছে, তাহলে কিন্তু পভার্টি, ইনইকুয়ালিটি, আনএমপ্লয়মেন্ট এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হতো না। কাজে এই প্রবলেমগুলো কেন ফেস করতে হচ্ছে? যেহেতু ইকোনমিতে লিমিটেড রিসোর্স আছে। কাজে ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেম যদি বলে, অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার হবে স্কেয়ারসিটি। নেক্সট কোশ্চিন আমরা যেটা আসছি, টু নো পোটেনশিয়াল পারচেজিং পাওয়ার। Potential purchasing power means actual purchasing power of the household sector. We make use of the concept of national income, disposable income, private income, personal income. Potential purchasing power means actual purchasing power হচ্ছে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এখানে অপশন বি, ডিসপোজেবল ইনকাম, বা যেটাকে আমরা পার্সোনাল ডিসপোজেবল ইনকাম বলি। কেননা আমরা কি দেখতে পাচ্ছি, যে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম ইজ ইকুয়াল টু পার্সোনাল ইনকাম
মাইনাস ডিরেক্ট ট্যাক্স। তো এখানে আমাদের কি হচ্ছে, এটাকে পোটেনশিয়াল পারচেজিং পাওয়ার বলার কারণ হচ্ছে যদি আমরা দেখি পার্সোনাল ইনকাম, তাহলে কিন্তু পার্সোনাল ইনকামের ওপর বেস করে আমরা কনজিউমারদের বা আমাদের অ্যাকচুয়াল পারচেজিং পাওয়ার কখনোই বুঝতে পারবো না। যদি আমার ইনকাম ট্যাক্সেবল ইনকামের আন্ডারে পড়ে, যদি ট্যাক্সেবল ইনকামের আন্ডারে না পড়ে আমার ইনকাম, আমাকে যদি ট্যাক্স পে না করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা পার্সোনাল ইনকামকে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম বা ডিসপোজেবল ইনকাম বলতে পারছি। কিন্তু যখন আমাকে ট্যাক্স পে করতে হচ্ছে গভর্নমেন্টকে, তো আমার সেক্ষেত্রে পার্সোনাল ইনকাম থেকে ডিরেক্ট ট্যাক্সের পার্টটা বাদ দিলে যেটা আমার কাছে পড়ে থাকছে, সেটাই হচ্ছে আমার কিন্তু অ্যাকচুয়াল পারচেজিং পাওয়ার বা পোটেনশিয়াল পারচেজিং পাওয়ার। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। নেক্সট হচ্ছে এ কজ অফ ইনফ্লেশন ইজ, অপশন এ ইনক্রিজ ইন মানি সাপ্লাই, অপশন বি increase in money supply and fall in production, option C fall of production, option D decrease in money supply and fall in production. Cause of inflation is question number 40। এখানে কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে অপশন বি, মানে ইনক্রিজ ইন মানি সাপ্লাই অ্যান্ড ফল ইন প্রোডাকশন। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিন্তু কজ অফ ইনফ্লেশন ইজ, ইনফ্লেশনটা কেন হচ্ছে, ইনফ্লেশন মানে অ্যাকচুয়ালি কোনটাকে আমরা ইনফ্লেশন বলছি, যখন ইকোনমিতে কোনো গুডস বা কোনো কমোডিটির প্রাইস লেভেল ইনক্রিজ করছে, তখন সেটাকে আমরা ইনফ্লেশন বলছি। তো কেন হতে পারে, এই প্রাইস লেভেলটা কেন ইনক্রিজ করতে পারে? একদিকে যেরকম আমরা এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট দেখছি অ্যান্সার, তো অপশন বিটা হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই চারটে অপশনের মধ্যে। যদি ইকোনমিতে মানি সাপ্লাই ইনক্রিজ করে, তাহলে অটোমেটিক্যালি দেখতে পারবো যে কমন পাবলিকের পারচেসিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। তার ফলে ইকোনমিতে এগ্রিগেট ডিমান্ডও ইনক্রিজ করবে। তো এগ্রিগেট ডিমান্ড ইনক্রিজ করলে অটোমেটিক্যালি এগ্রিগেট সাপ্লাই আর এগ্রিগেট ডিমান্ডের মধ্যে একটা গ্যাপ হবে, তাহলে সেক্ষেত্রে প্রাইস লেভেল ইনক্রিজ করবে। এটা একটা কজ হচ্ছে। এর সাথে সাথে শর্টেজ অফ প্রোডাকশনের ক্ষেত্রে যদি ঘাটতি দেখা যায়, সেটাও কিন্তু অবভিয়াসলি ইনফ্লেশনের একটা কারণ হবে। কাজেই ইনক্রিজ ইন মানি সাপ্লাই অ্যান্ড ফল ইন প্রোডাকশন, অপশন বি হচ্ছে কারেক্ট। Depression is equal to, question number 41, depression is equal to option A GNP minus NNP, option B NNP minus GNP, option C GNP minus personal income, option D personal income minus personal taxes। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। কারণ কি, কারণ এনএনপি is equal to GNP minus depreciation। depreciation is equal to বলেছে, depreciation is equal to, তার মানে কি আসছে, GNP minus NNP। এটা হচ্ছে আমাদের কারেক্ট। ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু, মানে ডেপ্রিসিয়েশন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বলছি, কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রোডাকশন করতে গিয়ে যে পার্টটা লস হয়েছে সেইটাকে, যা বা যে গুডস বা কমোডিটি ওয়েস্টেজ হয়েছে সেই পার্টটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলছি। তাহলে ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস নেট ন্যাশনাল প্রোডাক্ট, অপশন এ হচ্ছে কারেক্ট। Next question, which of the following is an effect of inflation? Option A erosion in purchasing power, option B affects relative price of goods, option C increase in inequalities of income, option D all of the above। মানে ইনফ্লেশনের এফেক্ট অফ ইনফ্লেশন বলেছে, তাহলে কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে আমাদের আসছে অল অফ দ্য অ্যাবাভ। কারেক্ট অ্যান্সার কিন্তু অল অফ দ্য অ্যাবাভ। কেন, কারণটা কি, কারণ হচ্ছে
ইরোশন ইন পারচেজিং পাওয়ার, ডেফিনেটলি আমরা ইনফ্লেশন ইকোনমিতে হলে পারচেজিং পাওয়ার আমরা অ্যাকচুয়ালি ইরোশন ইন পারচেজিং পাওয়ার বলতে আমরা ধরো কোনো একটা কমোডিটি আগে যেটা মার্কেট থেকে ₹50 আমরা পারচেস করতাম, এখন কিন্তু সেম কমোডিটি আমরা মার্কেট থেকে পারচেস করছি ₹70 দিয়ে। তাহলে সেক্ষেত্রে পারচেজিং পাওয়ারের কিন্তু মানে আমাদের আগের সাথে যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু ফল করছে আমরা বলতে পারছি, কেননা একই কমোডিটির ভ্যালুয়েশন কিন্তু আগের থেকে ইনক্রিজ করেছে, তাহলে অটোমেটিক্যালি আমার পারচেজিং পাওয়ার কিন্তু কমবে। affects relative price of goods, affect obviously relative price of goods বলতে এখানে আমরা আগে যে প্রাইসটা ছিল কোনো একটা কমোডিটির, এখন যে প্রাইসটা হচ্ছে ইনক্রিজ হয়ে তাদের যে রেশিওটা সেটা বলছি, তার উপর তো ডেফিনেটলি একটা এফেক্ট করবে, তাই না? এটাও হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইনক্রিজ ইন ইনইকুয়ালিটিস অফ ইনকাম, ডেফিনেটলি, কেননা ইকোনমিতে যখন ইনফ্লেশন হচ্ছে আমরা কাউকে দেখছি গেনার হতে, কাউকে দেখছি লুজার হতে, তো ডেফিনেটলি এটাও কিন্তু ইকোনমিতে ইনইকুয়ালিটি ইনক্রিজ করবে এর ফলে আমরা বলতে পারছি। কাজেই অপশন এ, অপশন বি, অপশন সি প্রত্যেকটাই কিন্তু কারেক্ট। নেক্সট হচ্ছে ইন ইন্ডিয়া the foreign exchange reserves are kept in the custody of which among the following? Option A, Ministry of Finance. Option B, Exim Bank means Export Import Bank. Option C, Reserve Bank of India. Option D, none of the above. Foreign exchange reserve বলতে ফরেন কারেন্সি, তারপর ধরো গোল্ড, তারপর ধরো এসডিআর বা স্পেশাল ড্রয়িং রাইটস, যেটা আইএমএফ এর স্ট্যান্ডার্ড কারেন্সি বলছি, তো এইগুলোকে আমরা বলছি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আর কেপ্ট ইন দ্য কাস্টডি অফ, ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 44, জিডিপি ডিফ্লেটার। জিডিপি ডিফ্লেটার না অ্যাকচুয়ালি একটা মানে অপশন গুলো যদি দেখি, অপশন এ আছে দ্য রেশিও অফ অ্যাকচুয়াল জিডিপি and nominal GDP in a particular time period of a country. Option B হচ্ছে ratio of nominal GDP and actual GDP in a particular time period of a country. Option C হচ্ছে nominal GDP of a country in a particular time period. Option D হচ্ছে none of the above. GDP deflator definitely কিন্তু একটা রেশিও, মানে নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি এর মধ্যে একটা রেশিও কিন্তু আমরা ডেফিনেটলি বলছি, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কিন্তু the ratio of nominal GDP and actual GDP মানে রিয়েল জিডিপি। অ্যাকচুয়াল জিডিপি বলতে আমরা কিন্তু এখানে রিয়েল জিডিপির কথা বলছি, মানে বেস ইয়ার জিডিপি, আর নমিনাল জিডিপি বলতে আমরা কারেন্ট ইয়ার জিডিপি কে বলছি। নমিনাল জিডিপি মিন্স কারেন্ট ইয়ার জিডিপি, আর অ্যাকচুয়াল জিডিপি মিন্স বা রিয়েল জিডিপি মিন্স বেস ইয়ার জিডিপি। বেস ইয়ার বলতে এমন একটা ইয়ারকে সবসময় বেস ইয়ার হিসেবে ধরা হয় যে ইয়ারটা কম্পারেটিভলি স্টেবল একটা ইয়ারকে, লাস্ট 10 বছরের মধ্যে ধরো একটা স্টেবল যে ইয়ার আমরা দেখছি সেই ইয়ারটাকে আমরা কিন্তু সবসময় বেস ইয়ার হিসেবে ধরি। তো বেস ইয়ারের যে জিডিপি সেটাকে আমরা রিয়েল জিডিপি হিসেবে দেখছি। তো এই যে রেশিও এইটাকে আমরা জিডিপি ডিফ্লেটার বলছি। এই জিডিপি ডিফ্লেটারের উপর বেস করে আমরা কিন্তু অনেক সময় ইকোনমিতে প্রাইস লেভেল কতটা কি ইনক্রিজ করেছে বেস ইয়ারের রেসপেক্টে কারেন্ট ইয়ারের সেটা কিন্তু বুঝতে পারি। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। দেখো জিডিপি ডিফ্লেটার, জিডিপি প্রাইস ডিফ্লেটার ইজ ইকুয়াল টু নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইনটু 100। যদি আমরা দেখি ইফ নমিনাল জিডিপি গ্রেটার দেন রিয়েল জিডিপি, তাহলে আমরা বলছি যে কারেন্ট ইয়ারের প্রাইস লেভেলটা বেস ইয়ারের সাথে কম্পেয়ার করলে ইনক্রিজ করেছে, দেন দেয়ার উইল বি এ রাইজিং ট্রেন্ড অফ প্রাইস লেভেল। নেক্সট কোশ্চিন আমরা যেটা আসছি, ইন দ্য চিপ মানিটারি পলিসি। আমরা মানিটারি পলিসির ক্ষেত্রে দু ধরনের মানিটারি পলিসি দেখি, একটা হচ্ছে ডিয়ার মানিটারি পলিসি, একটা হচ্ছে চিপ মানিটারি পলিসি। চিপ মানিটারি পলিসিটা
মানে ডিয়ার মানিটারি পলিসি অ্যাকচুয়ালি ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে যে ধরনের মানিটারি পলিসিটা ইউজ হচ্ছে সেটাকে আমরা ডিয়ার মানিটারি পলিসি বলে থাকি। আর চিপ মানিটারি পলিসি হচ্ছে ইকোনমিতে যখন রিসেশনারি একটা সিচুয়েশন দেখা যাচ্ছে বা ইকোনমিক স্লোডাউন দেখা যাচ্ছে, এই সময় আরবিআই যে ধরনের মানিটারি পলিসি ইউজ করছে সেটাকে আমরা চিপ মানিটারি পলিসি বলে থাকি। তাহলে এই ক্ষেত্রে আরবিআই মেন মোটিভ কি হবে চিপ মানিটারি পলিসির ক্ষেত্রে? ইকোনমিতে মানি সাপ্লাইকে ইনক্রিজ করানো। তো খেয়াল রাখবে যে সব সময় যে আরবিআই যখন চিপ মানিটারি পলিসির ক্ষেত্রে ডিফারেন্ট পলিসি রেট গুলো রিভাইজ করবে, তখন কিন্তু আরবিআই এই রেপো রেট বলো, রিভার্স রেপো রেট বলো, ব্যাংক রেট বলো, ক্যাশ রিজার্ভ রেশিও বলো, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও বলো, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি বলো, এই প্রত্যেকটার পার্সেন্টেজ কিন্তু আরবিআই এর মানিটারি পলিসি কমিটি রিডিউস করবে। রিডিউস করে ইকোনমিতে মানি সাপ্লাই ইনক্রিজ করানোর চেষ্টা করবে। তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? কারেক্ট অ্যান্সার এখানে হচ্ছে অপশন এ, মানে মানি সাপ্লাই ইজ রেইজড। চিপ মানিটারি পলিসি কেন রেইজ বললাম? কারণ হচ্ছে এটা ইকোনমিক স্লোডাউন বা রিসেশনারি সিচুয়েশনে আরবিআই ইউজ করছে বাই রিডিউসিং দ্য ভ্যালু অফ ব্যাংক রেট। এখানে ব্যাংক রেট থেকে জায়গায় যদি রেপো রেট থাকতো, ক্যাশ রিজার্ভ রেশিও থাকতো, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও থাকতো, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি থাকতো, প্রত্যেকটাই কিন্তু রিডিউসড হতো। কাজেই কারেক্ট অ্যান্সার আমাদের অপশন এ। আর ডিয়ার মানিটারি পলিসির ক্ষেত্রে আমরা রিভার্স কেসটা দেখতে পারবো, মানে সেক্ষেত্রে মানি সাপ্লাই ইজ রিডিউসড বাই ইনক্রিজিং দ্য ভ্যালু অফ ব্যাংক রেট হবে। ইনফ্লেশন কন্ট্রোল করতে ডিয়ার মানিটারি পলিসিটা ইউজ হয়। তো আজকের ক্লাসে মোটামুটি এই অবধি আমরা ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে এর পর থেকে কিন্তু কন্টিনিউ করব। সবাইকে বলবো ইকোনমিক সলিউশনস এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে আমি এরপর থেকে কন্টিনিউ করলে সমস্ত ক্লাসগুলোকে তোমরা ফলো করতে পারো।